শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের এই লেকচারে আমরা তড়িৎ রসায়নের খুব বেসিক একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা ক্লাসে তোমাদেরকে বলেছি তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রিকে বলা হয় মাদার অফ ফিজিক্যাল কেমিস্ট্রি। ভৌত রসায়নে তোমরা যত সূত্র পড়ো, শিখো, এই সবগুলার বেসিক হচ্ছে তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন থেকে যে সূত্রগুলো আসে, স্পেশালি তুমি চিন্তা করে দেখো, ফ্যারাডের সূত্র থেকে একটা সূত্র ডিরাইভ করতে পারি। সেই সূত্রটা হচ্ছে এরকম। খেয়াল করে দেখো তো, এন সমান আইটি বাই ইএফ, তাই না? তোমাদেরকে আমরা পড়াইছি না? প্রথম এবং দ্বিতীয় সূত্র এটা সমাহার ছিল। সেখান থেকে আমরা এটাও বলছি, মৌল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, অর্থাৎ তাদের যে গ্রাম তুল্য ভরটা সবসময় কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে। এবং এই সূত্রটা খেয়াল করে দেখো আমরা কতগুলা জায়গায় ব্যবহার করছি। এই সূত্রটা আমরা পরিমাণগত রসায়নে ব্যবহার করছি। পরিমাণগত রসায়নে যত টাইট্রেশনের ম্যাথ আছে, সেই ম্যাথে আমরা এই সূত্রটাকে কাজে লাগাইছি। ইভেন তোমাদেরকে আমরা সহগানুপাত সূত্র শেখাইছি না একদম 9-10 থেকে? সহগানুপাত সূত্রের ভিত্তিটাই হচ্ছে এইটা। যদি তোমাদের কারো জানা না থাকে, আমার অলরেডি একটা লেকচার ভিডিও বানানো আছে তার জন্য, যে আমরা কিভাবে এই কোরিলেশনটা তৈরি করি। যদি তাও তুমি বুঝে না থাকো, আরেকবার আমাকে জানাও, কমেন্টে জানাও যে ভাইয়া এই সূত্র থেকে, এই যে ফ্যারাডের সূত্র থেকে আমরা কিভাবে এই গ্রাম তুল্য ভরের কনসেপ্টটা পাই। এই গ্রাম তুল্য ভর দিয়ে আমরা কিভাবে পরিমাণগত রসায়নের ম্যাথগুলো আমরা সলভ করতে পারি। দ্বিতীয়ত, আমরা পরিবেশ রসায়নে খেয়াল করে দেখবা, পরিবেশ রসায়নের সর্বশেষ অংশে তোমাদেরকে আমরা কি সলভ করাইছি? ক্ষরতা নির্ণয় করা শেখাইছি, বিওডি সিওডি নির্ণয় করা শেখাইছি, তারপরে হচ্ছে ডিজলভড অক্সিজেন, উইঙ্কলারের মেথড, এই সব কিছু যখন পড়াইছি বা শেখাইছি, সেইখানেও এই গ্রামতুল্য ভর। চিন্তা করে দেখো, এই সব কিছু ভৌত রসায়নের আলোচনার বিষয়, আর সবকিছুর বেসিসে বা একদম মূল ভিত্তিতেই আছে এই তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়নেরই আর একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট তোমাদেরকে আজকে আমি শেখাবো, সেটা হচ্ছে তড়িৎ বিভব এবং মুক্ত শক্তি। ভাইয়া, হোয়াট ইজ তড়িৎ বিভব? হোয়াট ইজ ইলেকট্রিক পটেনশিয়াল? তোমাদের জানা উচিত, বা তোমরা জানো, এই ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে শক্তির সাথে রিলেটেড, তাই না ভাইয়া? যেমন আমরা বলি তীব্রতা বলের সাথে রিলেটেড। অর্থাৎ খেয়াল করে দেখো, আমরা যখন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম্ব আধানকে রাখি, সেই আধান যতটুকু বল অনুভব করে ওটাকে আমরা বলছিলাম তড়িৎ প্রাবল্য বা ইন্টেন্সিটি, তীব্রতা। আর বিভব জিনিসটা কি ছিল? বিভব জিনিসটা এরকম ছিল, খেয়াল করো, এই ধরো একটা চার্জ তুমি রেখে দিছো, এই চার্জ চারপাশে কি করে? চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে, তাই না? তড়িৎ চার্জ থেকে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, মহাকর্ষীয় চার্জ বা ভর থেকে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়, চৌম্বক চার্জ থেকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তোমরা জানো প্রত্যেকটা চার্জ এর সাথে একটা ক্ষেত্র রিলেটেড থাকে, তাই না? একটা ক্ষেত্র রিলেটেড থাকে। এই হচ্ছে তড়িৎ চার্জ, চারপাশে একটা ক্ষেত্র অর্থাৎ ই, এটা একটা ভেক্টর রাশি, এই ক্ষেত্র সে তৈরি করে। খেয়াল করে দেখবা, সে যতটুকু পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে, তার যে প্রভাব বলয়টা আছে, এটাকে আমরা বলে থাকি মেইনলি তার তড়িৎ ক্ষেত্র। এই জায়গাটুকুকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রটা এমন একটা ক্ষেত্র, এমন একটা জায়গা, যেখানে সেই স্পেস টাইমকে কিছুটা পরিবর্তন করে দিচ্ছে। অর্থাৎ এই জায়গাতে যে বৈশিষ্ট্যটা নাই, এই জায়গাতে সেই বৈশিষ্ট্যটা আছে। কোন বৈশিষ্ট্য? তুমি যদি 1 কুলম্বের একটা চার্জকে, ধরো অন্য একটা চার্জকে তুমি এইখানে স্থাপন করো, এই জায়গায় তুমি কোনো বল অনুভব করবা না, তোমার কোনো শক্তি খরচ করতে হবে না। কিন্তু যখনই তুমি এই চার্জটাকে, আমরা অবশ্যই সবসময় ধনাত্মক চার্জ নিয়ে কথা বলবো, তুমি এই চার্জটাকে যখনই ক্ষেত্রের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবা, তখনই এই চার্জের উপর একটা বল প্রয়োগ করা শুরু করবে কে? এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা, তাই না? এইবার তুমি যদি এটাকে স্থান পরিবর্তন করতে চাও, খেয়াল করো, বল প্রয়োগ করলে যখন তুমি স্থান পরিবর্তন করবা, তখন তোমাকে কাজ করতে হবে, তাই না ভাইয়া? তো তুমি যখনই এই বাউন্ডারি ধরে যখন তুমি ভেতরের দিকে প্রবেশ করবা, এই চার্জটাকে নিয়ে তুমি যখন ভেতরের দিকে প্রবেশ করবা, ধরে নাও যে তুমি এই বিন্দুতে অবস্থান করতেছো। এই বিন্দুটাই চার্জ থেকে আর দূরত্বে অবস্থান করে, তাহলে তোমার কি করতে হবে? কিছু পরিমাণে কাজ করতে হবে, তাই না? এই যে অসীম থেকে তুমি আর দূরত্বে একটা বস্তুকে নিয়ে গেছো, এই চার্জটাকে নিয়ে গেছো, তখন তোমার যতটুকু কাজ করতে হবে, এটাকে আমরা বলি তড়িৎ, কি বলে, তড়িৎ শক্তি, তাই না? আমরা ইলেকট্রিক ওয়ার্ক বলি। তুমি এতটুকু কাজ করছো, ধরো তুমি ডব্লিউ পরিমাণে কাজ করছো। এখন তুমি কিউ পরিমাণে চার্জ না নিয়ে যদি 1 কুলম্ব ধনাত্মক চার্জকে নিয়ে যাইতা, যতটুকু কাজ করতে হতো ওটাকে আমরা বলি বিভব। তো 1 কুলম্ব চার্জের জন্য চার্জের জন্য 1 কুলম্ব চার্জের জন্য যতটুকু বা যে কাজ, তাকে আমরা বলি তড়িৎ বিভব।
ঠিক আছে? অর্থাৎ তুমি 1 কুলম্ব চার্জকে নিয়ে তুমি বিভিন্ন জায়গাতে কি করবা? এই চার্জটাকে আনা নেওয়া করবা। তখন তোমার যতটুকু কাজ করতে হবে আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, অসীম থেকে কোনো একটা বিন্দুতে নিতে যতটুকু কাজ করতে হবে তাকে ওই বিন্দুর বিভব বলে। তাহলে 1 কুলম্বের জন্য কতটুকু হবে? 1 কুলম্বের জন্য যতটুকু হবে সেটা হচ্ছে W/Q, তাই না? এই Q কুলম্বের জন্য যদি W হয়, 1 কুলম্বের জন্য W/Q। তাহলে তোমার কাজ কতটুকু করা লাগতেছে ভাইয়া? কাজ করা লাগতেছে হচ্ছে V ইনটু কিউ। V ইনটু কিউ পরিমাণে তোমার কাজ করা লাগতেছে। এখান থেকে একটু খেয়াল করে দেখো, এই তড়িৎ বিভব, এই বিভবের চার্জ কি হবে? সরি, একক কি হবে? এই তড়িৎ বিভবের একক কি হবে? তড়িৎ বিভবের একক হবে, উপরে আছে কাজ মানে জুল, আর নিচে আছে চার্জ পার কুলম্ব, অর্থাৎ জুল পার কুলম্ব, তাই না ভাইয়া? এই ইলেকট্রিক পটেনশিয়ালকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, আর রসায়নে আমরা ই দিয়ে প্রকাশ করি, ইএমএফ বলা হয় এটাকে, ইএমএফ। ডিরেক্ট বিভবের সাথে এই ইএমএফটার একটু পার্থক্য আছে, আমি এখন এটা বোঝাবো। একক কি হবে? জুল পার কুলম্ব, অর্থাৎ 1 কুলম্ব চার্জকে যখন তুমি কোনো স্থান পরিবর্তন করবা তখন যতটুকু কাজ করতে হবে এটাকে আমরা বলি তার বিভব, ওই বিন্দুর বিভব, তাই না? তার মানে স্পেসিফিক এই বিন্দুটার বিভব আমরা বের করতে পারছি W/Q, তাই না? W/Q। তুমি যদি এটাকে আরেকটু সামনের দিকে আগাও, তুমি কি পাবা দেখো তো, আমি এখানে আগাচ্ছি, হ্যাঁ, এখানেই লিখতেছি। তো ভি সমান এটা হয়ে যাবে এরকম, যখন তুমি একটু ক্যালকুলাস ব্যবহার করবা, KQ/R, সূত্রটা পেয়ে যাবে এরকম, KQ/R। ঠিক আছে, KQ/R। এটা পজিটিভ হলে এখানে ভ্যালুটা পজিটিভ আসবে, আর যদি এটা নেগেটিভ হয় এইখানে ভ্যালুটা নেগেটিভ আসবে। সহজ কথা। আচ্ছা, KQ/R এগুলো তোমরা ফিজিক্সে পড়ছো। এখন আমি যেটা আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো এই বিভবটাকে আমরা কিভাবে ইলেকট্রোকেমিস্ট্রিতে কাজে লাগাই। খেয়াল করবা, আমরা যখন এই দুইটা তৈরি করি, আমরা যখনই দুইটা তড়িৎদ্বার তৈরি করি, ধরে নাও এখানে আমরা একটা সলিউশন নিলাম, সেটা জিঙ্ক সালফেট সলিউশন নিলাম, যে কোনো সলিউশন তুমি নিতে পারো। যে কোনো সলিউশনের মধ্যে যদি তার ধাতব খণ্ডকে ডুবায় দাও তাইলে একটা তড়িৎদ্বার তৈরি হয়। তাহলে যদি তড়িৎদ্বারের ডেফিনিশন আসে তোমরা কি বলবা? যে কোনো একটি ধাতুর লবণের দ্রবণে যখন ওই ধাতুকে নিমজ্জিত করা হয় তখন যে সেটআপটা, যে সজ্জাটা বা যে অ্যারেঞ্জমেন্টটা তৈরি হয় এটাকে আমরা বলি একটা তড়িৎদ্বার। তো ধরো এই কপার সালফেট দ্রবণের মধ্যে আমরা কপারকে নিমজ্জিত করে দিছি, তাহলে কি হবে দেখো তো। এইখানে যে মজার ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এখানে এই জিঙ্কের মধ্যে কিছু নেগেটিভ চার্জ তৈরি হয় আর কপারের মধ্যে কিছু পজিটিভ চার্জ তৈরি হয়, তাই না ভাইয়া? মনে আছে কিভাবে তৈরি হয়? তোমাদের কিন্তু মনে আছে। তো জিঙ্ক দেখা যায় ইলেকট্রনগুলোকে রেখে জিঙ্ক 2+ হিসেবে দ্রবণে চলে আসে, আর কপার দেখা যায় কপার 2+ অবস্থায় যারা আছে তারা এই কপার খণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে কি করে, এই যে কপার খণ্ডের মধ্যে সে লেপ্টে যায়। তো সেই জন্য দেখা যায় কি যে এখানে ধনাত্মক চার্জ, এখানে ঋণাত্মক চার্জের উদ্ভব হয়। এই জিনিসটা তোমরা জানো, প্রত্যেকে জানো। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, যেখানে ঋণাত্মক চার্জের উদ্ভব হয় সেখানে যে বিভবটা তৈরি হয় সেটা হচ্ছে নেগেটিভ বিভব। ঠিক আছে, ঋণাত্মক বিভব তৈরি হয়েছে, এটা নেগেটিভ পটেনশিয়াল। যেখানে কোনো চার্জ উদ্ভব হয় সেখানে একটা বিভব তৈরি হবে, ঠিক আছে, একটা ভোল্টেজ গেইন হবে। তাইলে চিন্তা করে দেখো, আমরা একটু আগে যেটা বলছিলাম, তো এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ সে কি করতেছে? চারপাশে একটা বিভব তৈরি করতেছে, তাই না? তাইলে আমরা যদি এটাকে নেগেটিভ চার্জ নিতাম, এটা যদি নেগেটিভ হতো, পজিটিভের পরিবর্তে ভাই যদি নেগেটিভ হইতো, নেগেটিভ চার্জও চারপাশে একটা ক্ষেত্র তৈরি করত যার বিভবটা হয়তো নেগেটিভ। তো নেগেটিভ KQ/R, বুঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে এই ক্ষেত্রে ঋণাত্মক বিভব তৈরি হয়েছে, আর ঋণাত্মক বিভব মানেই হচ্ছে লো ভোল্টেজ, নিম্ন বিভব, লো ভোল্টেজ। আর এটা হচ্ছে যেহেতু পজিটিভ তৈরি হয়েছে, এটা হচ্ছে হাই ভোল্টেজ। তো উচ্চ বিভব এবং নিম্ন বিভব যখনই তৈরি হয়, উচ্চ বিভব এবং নিম্ন বিভব যখন কোথাও তৈরি হয়, তখন তুমি এদেরকে যদি কোনো একটা তার দিয়ে কানেক্ট করে দাও, তখন কি হবে? এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখানে নেগেটিভ চার্জ বেশি জমা হয়েছে, এই নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন বাহ্যিক বর্তনীর মধ্য দিয়ে কোথায় যাবে? এইখানে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিই, খেয়াল করে দেখো। এইখানে ধরো একটা ধনাত্মক চার্জ তৈরি হয়েছে, ঠিক আছে, চারপাশে কি আছে? চারপাশে আছে হচ্ছে তার একটা ধনাত্মক তড়িৎ ক্ষেত্র। এখানে ধরো একটা ঋণাত্মক চার্জ তুমি তৈরি করছো, এর চারপাশেও আছে ধরো একটা ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র। তুমি যখন এইখানে একটা, ধরো যে এইখানে তুমি একটা ইলেকট্রনকে রেখে দাও,
ইলেকট্রনটা কি করবে, এটা দ্বারা বিকর্ষণ অনুভব করবে, সে বিকর্ষণ অনুভব করে বাইরের দিকে বের হওয়ার চেষ্টা করবে। যখনই বাইরে বের হয়ে আসবে, ধরো যে ইলেকট্রনটা এর মধ্যে প্রবেশ করে গেছে, তখন সে কি করবে, এর দিকে দৌড়ে আসার চেষ্টা করবে। ঠিক আছে? তো এখন এই ইলেকট্রন তার মুক্ত অবস্থায় থাকে না, ইলেকট্রন কই থাকে, ইলেকট্রন থাকে কোন একটা পরিবাহীর মধ্যে। তো ধরো আমরা একটা তার দিয়ে দুটাকে কানেক্ট করে দিলাম, তার দিয়ে কানেক্ট করে দিলাম, তখন এই তারের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো দৌড়ে 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 তারা এদিক থেকে এদিকে আসবে। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে, আমরা এই চার্জগুলোকে যখন স্থান পরিবর্তন করতেছি, যখন জায়গা পরিবর্তন করতেছি, তখন সে কতটুকু কাজ করবে? খেয়াল করে দেখো তো ভাইয়া, এটার বিভব যদি V1 হয়, এটার বিভব যদি V2 হয়, তখন এই V2 এই ক্ষেত্রের মধ্যে সে ধরো যে এই পরিমাণে কাজ করছে, W2 পরিমাণে কাজ করছে, W2 সমান V2 ইন্টু ইলেকট্রনের চার্জ। আর সে যখন এই ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে, তার কাজ যদি W1 হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে V1 ইন্টু ই। ই মানে কি, একটা ইলেকট্রনের চার্জ, তাই না? তো V1 ই, V2 ই। এখন খেয়াল করো কতটুকু কাজ হয়েছে, তাহলে মোট কাজ সমান কত? মোট কাজ সমান যদি আমরা W1 প্লাস W2 ধরি, তাহলে এটা হয়ে যাবে কি, খেয়াল করে দেখো এটা কি হবে, এটা হয়ে যাবে V1 প্লাস V2। আমরা কিন্তু সংখ্যাগত ভ্যালুটা নিয়ে জাস্ট কাজ করতেছি, জাস্ট সংখ্যাটা নিয়ে কাজ করতেছি। কিন্তু অ্যাকচুয়ালি এখানে তুমি একটু খেয়াল করবা, তুমি যদি শুধু সংখ্যাটা না নিয়ে অ্যাকচুয়াল পজিটিভ নেগেটিভ চিহ্নটা নিয়ে চিন্তা করো, তখন তোমাকে বিভব পার্থক্য নিয়ে কাজ করতে হবে। বিভব পার্থক্য, হ্যাঁ বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য কত একটু মনোযোগ দিয়ে দেখো তো ভাইয়া, এখানকার বিভব পার্থক্য কত হবে? এটা যদি V1 হয়, এটা হচ্ছে পজিটিভ, আর এটা যদি V2 হয়, এটা হচ্ছে নেগেটিভ, তাই না? নেগেটিভ। তো খেয়াল করো, এটা যদি হয় 10 ভোল্ট আর এটা যদি হয় -10 ভোল্ট, আমাকে বলো তো এই দুইটার মধ্যে পার্থক্য কত? তোমরা জানো পার্থক্য কত? এই যে 10 থেকে 0, তারপরে -10, তার মানে পার্থক্যটা কিন্তু হয়ে গেছে 20 পার্থক্য হয়ে গেছে। বোঝা গেল? তাহলে আমরা এই পার্থক্য যখন হিসেব করি, এই ডেল্টা ভি, বিভব পার্থক্য ডেল্টা ভি সমান এই হাই ভোল্টেজ উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, উচ্চটা থেকে আমরা নিম্নটাকে বাদ দেই। তো উচ্চ বিভব কত? ভাই উচ্চ বিভব হচ্ছে V1, নিম্ন বিভব হচ্ছে V2। উচ্চ বিভব হচ্ছে +10 ভোল্ট আর নিম্ন বিভব হচ্ছে -10 ভোল্ট। আলটিমেটলি বিভব পার্থক্য কত? 20 ভোল্ট। ঠিক আছে? তাহলে কতটুকু কাজ হবে? ভাইয়া কাজের পরিমাণ, টোটাল কাজ, তুমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় একটা তড়িৎদ্বার থেকে, দেখো এই তড়িৎদ্বার থেকে যখন এই তড়িৎদ্বারে চার্জকে নিয়ে আসবা, অথবা আমরা আরেকটু স্পেসিফিকলি বলি, খেয়াল করো এই যে এই নিম্ন বিভব, তাই না, এই অ্যানোড, এটাকে আমরা বলতেছি অ্যানোড। এই অ্যানোড থেকে যখন তুমি ক্যাথোডে নিয়ে যাবা, অ্যানোড থেকে যখন তুমি ক্যাথোডে নিয়ে যাবা, তখন যতটুকু কাজ হবে, এই যে তুমি যতটুকু কাজ পাবা, এই যে দেখো ইলেকট্রনগুলো কি করতেছে, মুভ করতেছে না? ইলেকট্রনগুলো মুভ করতেছে, ইলেকট্রন মুভ করলে কি হবে, এখানে কাজ হবে। এই কাজটা আমরা কিভাবে দেখতে পাই? এখানে যে বাতিটা তুমি অ্যাড করে দিছো, আমরা প্র্যাকটিক্যালি এটা দেখাবো আশা করি তোমাদেরকে। এই যে বাতিটা লাগাইছো, বাতিটা জ্বলে যাবে, এখানে ফ্যান লাগাও, ফ্যান ঘুরবে, এখানে তুমি মাইক লাগাও, মাইক শব্দ করবে। ঠিক আছে? তার মানে এই রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কতটুকু বিদ্যুৎ শক্তি, এটাই কিন্তু আমরা হিসাব করব, তাই না? এটা হচ্ছে আমাদের এই যে নিম্ন বিভব, লো ভোল্টেজ, তাই না? নিম্ন বিভব নেগেটিভ ভোল্টেজ, এটা হচ্ছে উচ্চ বিভব। তাইলে এই দুইটার পার্থক্য কত? ভাই এই দুইটার যে পার্থক্য, এটাকে আমরা বলি ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এটাকে আমরা শর্টকাটে শুধু ই লিখি। ঠিক আছে? আমরা চাইলে ভিও লিখতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমরা ইলেকট্রোকেমিস্ট্রিতে ই লিখি। তাহলে টোটাল কাজ কতটুকু হইলো? টোটাল কাজ, মোট বিভব পার্থক্য ডেল্টা ভি ইন্টু মোট চার্জ, কতটুকু চার্জের আদান প্রদান হইল, কতটুকু চার্জের আদান প্রদান হইল। আর ডেল্টা ভি মানে কি? এটা ভাইয়া উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, তাই না? উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। খেয়াল করে দেখো। আচ্ছা, আর এই কিউটা কি? এই কিউ হচ্ছে কতটুকু চার্জের আদান প্রদান হইলো, তাই না? কতটুকু চার্জের আদান প্রদান হইলো। এটা হচ্ছে ফিজিক্সের মতো করে দেখাইছি। এইবার একটু চিন্তা করো, এটাকে যদি আমি কেমিস্ট্রির ভাষায় রূপান্তর করি, তাইলে এটা কেমন হবে? খেয়াল করো, কেমিস্ট্রির ভাষায় যদি আমি রূপান্তর করি, উচ্চ বিভবটা যেন কোথায় ছিল? দেখো তো উচ্চ বিভবটা যেন কোথায় ছিল? উচ্চ বিভবটা ছিল এইখানে, এইখানে ছিল উচ্চ বিভব, এটা ছিল পজিটিভ, তাই না? একটু খেয়াল করে দেখো, ই
কপার 2+ থেকে ছিল কপার। কপার 2+ থেকে কপার হচ্ছে, তাই না? কপার 2+ থেকে কপার হয়ে যাচ্ছে। তাইলে এটার ভ্যালু কত ছিল? সামথিং কিছু একটা ছিল, পজিটিভ 0.34 ভোল্ট। এটা কিন্তু পজিটিভ ছিল, খেয়াল করে দেখো, এটা ছিল পজিটিভ। আর এই যে নিম্ন বিভব, নেগেটিভ ভোল্টেজ, এই খেয়াল করে দেখো বাচ্চারা, এটা কিন্তু নেগেটিভ ভোল্টেজ, তাই না? আমরা এই নেগেটিভটাকে বজায় রাখবো। এইবার মনোযোগ, এখানে ঘটনা কি ঘটতেছে? ঘটনা ঘটতেছে জিঙ্ক ভেঙে ভেঙে জিঙ্ক 2+ হয়ে যাচ্ছে, আদর্শ অবস্থায়। তখন 0.76 ভোল্ট তৈরি করে। এটা কেমনে? এই ক্ষেত্রে তো আমরা নেগেটিভ দেখতেছি, তো এই ক্ষেত্রে আমরা পজিটিভ কেন বলি? পজিটিভ বলি কারণ জিঙ্ক স্বতঃস্ফূর্তভাবে এটা হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, এই জন্য পজিটিভ। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা নেগেটিভ। এই 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 এটা কি বলে, এই যে আমাদের তড়িৎদ্বারটা, এই যে ধাতব খণ্ডটা আছে, এটা নেগেটিভ। তো নেগেটিভ বানাইতে হলে কি করতে হবে? নেগেটিভ বানাইতে হইলে এই যে বিক্রিয়াটাকে জাস্ট উল্টায় দিতে হবে, যেটা জারণ বিক্রিয়া হওয়ার কথা, জারণ বিভব, এটাকে আমরা বিজারণ বিভবে কনভার্ট করে দিব। তো আদর্শ বিজারণ বিভব নেগেটিভ 0.76 ভোল্ট। তাহলে দেখো তো, আমরা যেটা অবজার্ভ করছি সেই অবজার্ভের সাথে এটা মিলে গেল না? তার মানে আমরা এখন থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে আদর্শ বিজারণ বিভব যেটা, এটাই তার অ্যাকচুয়ালি তড়িৎ বিভব। ঠিক আছে? প্রত্যেকটা তড়িৎদ্বারের যে আদর্শ বিজারণ বিভবটা আছে সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল। এক নামে তোমরা ডাকবা এসআরপি, 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 কোনো কথা নাই ভাই। বিভব মানেই হচ্ছে বিজারণ বিভব। যদি কোনো জায়গাতে জারণ বিজারণ বলে দেওয়া না থাকে, তোমাকে বাই ডিফল্ট ধরে নিতে হবে যে বিজারণ বিভবটা দেওয়া আছে। স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল, আদর্শ বিজারণ বিভব, এই যে দেখো এই চার্জের সাথে এক্সপেরিমেন্ট মিলে যাচ্ছে। ঠিক আছে? সুতরাং এটাই ইন্টারন্যাশনালি রেকগনাইজ করা হয়েছে, আদর্শ বিজারণ বিভব। আচ্ছা, তাহলে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা একটা কাজ করি, এই সূত্রের মধ্যে বসায় দিই। হ্যাঁ, এটা কি ছিল? উচ্চ বিভব, হাই ভোল্টেজ। এটা কি ছিল ভাইয়া? নিম্ন বিভব। তো উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, তাই না? উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। তো উচ্চ বিভবটা কার মধ্যে ছিল? ই নট কপার 2+ থেকে কপার, আর এই যে মাইনাস ই নট জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তাই তো? এটাই তো ছিল আমাদের বিভব, ইনটু কিউ। এই কিউটা ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। খেয়াল করো টোটাল কতটুকু চার্জ আসা যাওয়া করলো, এটা ডিপেন্ড করবে দেখো কত মোল জিঙ্ক বা কপার ভাঙলো সেটার উপরে। ধরে নাও 1 মোল জিঙ্ক ভাঙলো, জাস্ট কথার কথা, 1 মোল জিঙ্ক যদি ভাঙে সেখান থেকে 2 মোল ইলেকট্রন রিলিজ হবে। 2 মোল ইলেকট্রন, তাই না? জিঙ্ক থেকে কি হয়? জিঙ্ক 2+ হয়ে যায়, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়ে যায়। তার মানে এই ক্ষেত্রে 2 মোল ইলেকট্রন রিলিজ করলো। তাহলে এই কিউ এর পরিমাণটা কত হবে? কিউ এর পরিমাণটা হবে 2 মোল ইলেকট্রন। কি 2 মোল ইলেকট্রন? আমরা লিখে দিচ্ছি, হ্যাঁ, 2 মোল ইলেকট্রন। আর এই 1 বা 2 এটা হচ্ছে তার তুল্য সংখ্যা, প্রত্যেকটা পদার্থের তুল্য সংখ্যা হচ্ছে এই যে সে যতটুকু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে। তো আমরা দেখতে পাচ্ছি তুল্য সংখ্যাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, আবার অনেক সময় এন দ্বারাও প্রকাশ করি, যে এন দ্বারা, এন ফ্যাক্টর এবং এন মোল। আর আমরা জানি 1 মোল ইলেকট্রন সমান হচ্ছে 1 ফ্যারাডে চার্জ। তাহলে আমরা কি লিখে দিতে পারি না, এই কিউ সমান এনএফ অথবা তুল্য সংখ্যা ইনটু এফ। তাহলে আমরা এখানে বসায় দেই ই ইনটু এফ, ই ইনটু এফ। তাইলে খেয়াল করে দেখো, বিজারণ বিভব মাইনাস বিজারণ বিভব মানে রাইট মাইনাস লেফট, এটাকে যদি তুমি আবার উল্টায় দাও কি হবে? ই নট কপার 2+ থেকে কপার প্লাস, এটাকে যদি তুমি জারণ বিভব বানায় দাও, অক্সিডেশন পটেনশিয়াল, তাহলে দেখো এটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। তার মানে জারণ বিভব প্লাস বিজারণ বিভব, অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ, এই দুইটা মিলেই আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ই সেল। এই দুটাকে মিলে আমরা কি বলি? হ্যাঁ, এই দুটাকে মিলে আমরা বলি হচ্ছে ই সেল। মনে করে দেখো, অ্যানোডের জারণ আর ক্যাথোডের বিজারণ, এই দুটাকে মিলে আমরা বলি ই সেল। তাহলে আমরা যদি ই সেলটুকু লিখে দিই, আমরা যদি এখানে লিখে দিই আমাদের ই নট সেল, তাই কিনা? ই নট সেল, তারপরে ই ইন্টু এফ। বুঝা গেল? আমরা তাহলে এখানে লিখে ফেলি তুল্য সংখ্যা ই,
অথবা অনেকে তোমরা এটাকে n লিখতেও পছন্দ করো, n লিখতেও পছন্দ করো, আমি nটাই লিখে দিচ্ছি। হ্যাঁ, nটাই লিখে দিচ্ছি, n ফ্যাক্টর, অর্থাৎ যত মোল ইলেকট্রন আদান প্রদান করলো nf, তাহলে এই হচ্ছে n ইন্টু f। তাহলে আমরা পেয়ে যাচ্ছি n ইন্টু e ইন্টু f। দেখো তো এই সূত্রটা তোমাদের পরিচিত কিনা। দেখো কত কিছুর সাথে একসাথে রিলেটেড জিনিসটা। আদর্শ যে সূত্রগুলো আছে, হাই বিভব, হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ, সেখান থেকে দেখো এই তো ডানে ক্যাথোডে হাই ভোল্টেজ আর অ্যানোডের লো ভোল্টেজ, সূত্র বসাই দিছি, উচ্চ মাইনাস নিম্ন। এবার আমরা কি করছি, এটাকে মাইনাস রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ঠিক আছে ভাই, ক্যাথোডে বিজারণ হবে এটা প্লাস, অ্যানোডে জারণ হবে এটাও প্লাস, দুইটা প্লাসই রেখে দিই। তখন আমরা যেটা করি, ক্যাথোডে বিজারণ প্লাস অ্যানোডে জারণ, এই দুইটা প্লাস করে দিই। এই দুইটার প্লাসকে আমরা বলি ইনট সেল, অথবা এই দুইটার মাইনাসকেও আমরা ইনট সেল বলি, তাই না? এটাকে সাজানো যায় যেইভাবে ইচ্ছা ওইভাবে তুমি সাজাইতে পারো। তারপরে আমরা কতটুকু চার্জের আদান প্রদান হইলো সেটাও দেখলাম, সেটা n মোল চার্জের আদান প্রদান হইলো, সেই nটা আমাদের খুঁজে বের করতে হয়। তাহলে আমরা সূত্রটা পেয়ে গেছি, আলটিমেটলি আমাদের টোটাল কৃত কাজ হচ্ছে n ইন্টু ই ইন্টু এফ, n ইন্টু ই ইন্টু এফ। এখন প্রশ্ন হচ্ছে এই টোটাল কাজটার নাম কি ভাইয়া? কেমিস্ট্রিতে বা ইলেকট্রোকেমিস্ট্রিতে বা থার্মোডাইনামিক্সে এটার একটা নাম আছে, স্পেশাল একটা নাম। তোমরা একটু গেস করে দেখো তো, যে কাজটুকু তোমরা বের করছো সেই কাজের নাম কি? অর্থাৎ এই যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমে তো অনেক ধরনের শক্তি আছে, তাই না? এখানে নানান ধরনের কেমিক্যাল এনার্জি আছে, বিভব শক্তি, স্থিতি শক্তি, তোমার প্লাস মাইনাসের আকর্ষণ শক্তি, নানান ধরনের শক্তি আছে, নানান ধরনের শক্তি। তারপরে ধরো এন্ট্রপির সাথে রিলেটেড কিছু শক্তি আছে, যে শক্তিটাকে তুমি সহসাই অন্যান্য শক্তিতে রূপান্তর করতে পারবা না। তো এই অনেকগুলা শক্তি এখানে রিলেটেড আছে। এই সবগুলা শক্তি থেকে কিছু পরিমাণে শক্তি আমরা কি করলাম, এই সিস্টেম থেকে আমরা বের করে আনলাম, এক্সট্রাক্ট করে আনলাম। এক্সট্রাক্ট করে এনে দেখো তো, এই কেমিক্যালগুলোর মধ্যে যে শক্তি লুকায়িত ছিল সেই শক্তিটাকে আমরা বাহিরে বের করে আনছি না? এই শক্তিটা দিয়ে কি আমরা লাইট জ্বালাচ্ছি না? আমরা বিদ্যুৎ তৈরি করে ফেললাম না? তার মানে যেই শক্তিটাকে তুমি কনভার্ট করতে পারবা, যেই শক্তিটাকে একটা সিস্টেম থেকে বের করতে পারবা, সেই শক্তিটার একটা নাম হচ্ছে মুক্ত শক্তি। যেই শক্তিটাকে তুমি মুক্ত করতে পারবা। একটা সিস্টেমে অনেক শক্তি থাকে, মোট একটা নির্দিষ্ট পরিমাণে শক্তি থাকে, সবটুকু শক্তিকে তুমি মুক্ত করতে পারবা না, বুঝছো? যতটুকু শক্তিকে তুমি মুক্ত করতে পারবা সেই শক্তিটাকেই বলা হয় মুক্ত শক্তি। এই ধারণা আমাদেরকে সবার প্রথম দিয়েছিলেন গিবস। এই জন্য আমরা বলি গিবসের মুক্ত শক্তি। ঠিক আছে, গিবসের মুক্ত শক্তি, ফ্রি এনার্জি, এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি। কেন? কারণ গিবস সাহেব আমাদেরকে এটা বলছিলেন। তারপর এটার একক কি হবে ভাইয়া? এটার একক হচ্ছে জুল। এটার একক কি হবে? জুল হবে। আর যেহেতু কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতেছে, এটা হচ্ছে প্রতি মোলে, জুল পার মোল, প্রতি মোল এনার্জি, সরি প্রতি মোল ইয়ের জন্য, প্রতি মোল কেমিক্যাল সাবস্টেন্সের জন্য আমরা কতটুকু শক্তি পাই সেটা, জাস্ট এতটুকুই। তাহলে জুল পার মোল, এক্ষেত্রে তোমরা এটাও বলতে পারো, আমরা যখন বিভব নিয়ে কথা বলবো, জুল পার কুলম্ব বা জুল পার ফ্যারাডে পার মোল। আচ্ছা, পার মোল বললেই তো এটা ফ্যারাডে হয়ে যায়, এটা লাগবে না, জুল পার কুলম্ব এটাই ভালো আছে, তো জুল পার মোল। আচ্ছা, তো এই যে শক্তিটা, এই শক্তিটা খেয়াল করো, আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, যে একটা সিস্টেমে মোট অনেক শক্তিও থাকে, একটা সিস্টেমের যে মোট শক্তি এটা অনেক কিছু থাকে। যেমন তোমরা ভর শক্তির কথাটাও জানো, অ্যাকচুয়ালি ভর বলতে কিছু নাই, যা আছে সব শক্তি। এই শক্তিটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে ভর। আইনস্টাইন আমাদের বলে গেছে জিনিসটা, যে ভাইয়া ভর বলতে কিছু নাই। আমরা ভর যেটাকে অনেক সুন্দর সহজ ভাষায় বলতেছি, এটা এত সহজ না। মেইনলি শক্তিটা হচ্ছে সহজ। ঠিক আছে, শক্তি ফোটন, এই ফোটনটাকে তুমি যদি এর গতি থামায় দিতে পারো, গতিটাকে যদি একটু থামাই দিতে পারো, যে আলটিমেট যে তোমার ভেলোসিটি আছে, আলোর আলোর যে বেগ আছে, এটা থেকে তুমি যদি একটু কমাই দিতে পারো তার ভেলোসিটিটা, তখন তার মধ্যে একটা ভর আসবে, অর্থাৎ তার শক্তিটাই ভরে রূপান্তরিত হবে। তো অনেক কথা আছে সেখানে, তোমরা একটু জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যদি পড়ো, বা একটু যদি তুমি সব বিস্তারিত না পড়ো, জাস্ট সাহিত্যের মতো করে পড়ো, তখনও কিছুটা আইডিয়া তৈরি হবে। তো যাই হোক, মোট শক্তি ভাই অনেক কিছু আছে, অনেক ধরনের শক্তি আছে, কিন্তু সব শক্তিকে আমরা বের করে আনতে পারি না। যতটুকুকে বের করতে পারি, মুক্ত করতে পারি, এটাকে বলে মুক্ত শক্তি। আর যতটুকু বের করতে পারি না, ওটাকে বলে অলভ্য শক্তি।
ওটাকে বলে অলভ্য শক্তি বা আনঅ্যাভেলেবল এনার্জি। এই আনঅ্যাভেলেবল এনার্জিটা হচ্ছে এনট্রপি এর সাথে রিলেটেড। খেয়াল করে দেখো, একটা সলিড যখন গলে আপনি লিকুইড হয়ে যাবে, সে অটোমেটিক আর সলিড হবে না। যতটুকু শক্তি সে গেইন করছে তার ডিসঅর্ডার বাড়ানোর জন্য, ততটুকু শক্তি হারাই গেছে, এটাকে তুমি পাবা না। এই বিশৃঙ্খলা যে আছে, একটা সিস্টেমের যে বিশৃঙ্খলা আছে, তুমি চিন্তা করো, এই সিস্টেমটার কথাই চিন্তা করো, এই সিস্টেমের মধ্যে অনেক বিশৃঙ্খলা আছে, তাই না? এই টেম্পারেচারের জন্য যে তাপমাত্রায় আমরা কাজ করতেছি, ধরো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কাজ করতেছি, এই 25 ডিগ্রিতে কি তারা কম্পনরত অবস্থায় আছে না? তারা কাঁপতেছে না? প্রত্যেকটা পদার্থ, প্রত্যেকটা কণা কি কাঁপতেছে না? তো এই যে বিশৃঙ্খলা, এই যে কাঁপাকাঁপি, এই এনার্জিটুকু সে স্বতঃস্ফূর্তভাবে সে নিয়ে থাকবেই। তাপমাত্রা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ করতেছো, তার এই বিশৃঙ্খলা এইভাবেই থাকবে। এটাকে তুমি কখনোই আর এই অবস্থা থেকে বের করে আনতে পারবা না। এই শক্তিটাকে, বিশৃঙ্খলাকে কমাইতেও পারবা না, আর এটাকে কাজেও লাগাইতে পারবা না। বিশৃঙ্খলা বিশৃঙ্খলাই থেকে যাবে। বুঝছো? ক্লাসরুমে যখন বাচ্চা কাচ্চারা হাউকাউ করে, এটাকে সহজে থামানো যায় না। তুমি যদি চুপচাপ টিচার দাঁড়ায় থাকে, অটোমেটিক চিল্লাচিল্লি করবে, হাউকাউ করবে। ঠিক আছে? ছেলেপেলেদের ধর্ম এমনই। তো যাই হোক, কিছু পরিমাণে শক্তি কই থাকে? বিশৃঙ্খলার মধ্যে হারায়া যায়। তো ওই শক্তিটাকে আমরা বলি, ওই জিনিসটাকে আমরা বলি তোমার এনট্রপি। এনট্রপি, যে বিশৃঙ্খলাটুকু অটোমেটিক থাকেই, অটোমেটিক থাকবে, এনট্রপি। ঠিক আছে? এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। বুঝা গেল? তো এনট্রপির একটা ডেফিনিশন কি ছিল? একটা নির্দিষ্ট তাপমাত্রায় যখন যতটুকু শক্তির আদান প্রদান হয়, যতটুকু শক্তি শোষণ করে, ধরো একটা সলিড আইস, বরফ, একটা নির্দিষ্ট তাপমাত্রা, ধরো তুমি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখছো বরফটাকে, বরফটা অটোমেটিক পানি তাপ শোষণ করতে করতে সে পানি হয়ে যাবে, তাই না? 10 ডিগ্রিতে যদি তুমি রাখো, সে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শক্তি শোষণ করে কিন্তু বসে থাকবে। এই শক্তিটাকে তুমি কখনোই কখনোই কি করতে পারবা না, আর এখান থেকে বের করতে পারবা না। সে অটোমেটিক যে শক্তি শোষণ করে বসে আছে, তার শক্তি কিন্তু বাড়ছে, সিস্টেমের শক্তি বাড়ছে। তো এই শক্তিটুকু তুমি আর কাজে লাগাইতে পারবা না। এই জন্য এই শক্তিটাকে আমরা বলি অলভ্য শক্তি, টি ইন্টু এস, এন্ট্রপি ইন্টু তাপমাত্রা। এটা অলভ্য শক্তি, এটা কখনোই আর তুমি বের করে আনতে পারবা না, যদি না তুমি অন্য কোনো সিস্টেম ডেভেলপ করো। ধরো যে তুমি রেফ্রিজারেটর বানাইছো, তাপমাত্রা কমাই দিচ্ছ, তখন আবার এই শক্তিটা বের হয়ে আসবে, ওইটা ভিন্ন কথা। কিন্তু তাপমাত্রা ফিক্সড থাকলে, যে পরিমাণে শক্তি তাপমাত্রার জন্য ঢুকছিল সেখানে, এই শক্তিটাকে তুমি আর বের করতে পারবা না। এটা অলভ্য হয়ে গেছে, আনঅ্যাভেলেবল হয়ে গেছে। তো অ্যাভেলেবল কোনটা আছে? অ্যাভেলেবল কিন্তু এটাই আছে। তো অ্যাভেলেবল শক্তি আমরা যদি বলি জি সমান এইচ মাইনাস এস টি। আর এই অ্যাবসোলুট ভ্যালু তুমি কখনোই বের করতে পারবা না, জাস্ট পরিবর্তনটুকু বের করতে পারবা। এই জন্য আমি ডি লিখছি। ডি মানে হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্সটুকু কতটুকু? ডিএইচ সমান ডিজি প্লাস টিডিএস, এন্ট্রপির যতটুকু পরিবর্তন, সেখান থেকে মুক্ত শক্তির পরিবর্তন ডিজি সমান ডিএইচ মাইনাস টিডিএস। আর এই হচ্ছে সেই মুক্ত শক্তির পরিবর্তন যেটা তুমি পাইছো, যেটা তুমি পাইছো। কোত্থেকে পাইছো? এইখান থেকে পাইছো। একটু খেয়াল করো, আগে ধরো তার কাছে 100 জুল শক্তি ছিল, এই পুরো সিস্টেমটার মধ্যে 100 জুল শক্তি ছিল। এখন তুমি কিছু পরিমাণে শক্তি কাজে রূপান্তর করছো। ধরো যে তুমি এখান থেকে 40 জুল শক্তি কাজে রূপান্তর করছো, অর্থাৎ কি করছো? তুমি ইলেকট্রিসিটি তৈরি করছো। এই 40 জুল শক্তি দিয়ে তুমি ইলেকট্রিসিটি তৈরি করছো। এই শক্তিটাই হচ্ছে সে বের হয়ে আসে, এবং এটাই হচ্ছে মুক্ত শক্তি, যতটুকু শক্তি বের হয়ে আসে। বুঝা গেল? তাহলে আমরা যে সূত্রটা লিখছিলাম, কই যেন সূত্রটা লিখছিলাম ভাইয়া? এই সূত্রটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডেল্টা জি, মুক্ত শক্তি। বলো আমি বুঝাইতে পারলাম কিনা? এই দেখো, এই হচ্ছে সেই মুক্ত শক্তি, যেটা কিনা ওভার দ্য টাইম যখন বিক্রিয়াটা হয়, n মোল ইলেকট্রন আদান প্রদান হইল, আমাদের ইএমএফ বা হচ্ছে বিভব, বিভব, এটা কোষ বিভব হইতে পারে, বা একটা তড়িৎদ্বার বিভব হইতে পারে। দুইটা তড়িৎদ্বার বিভবকে যোগ করলেই টোটাল ইয়াটা পাওয়া যায়, মোট বিভবটা পাওয়া যায়। আর হচ্ছে এই ফ্যারাডের ধ্রুবক, তো এন ই এফ অথবা এন এফ ই, ই নট। এই হচ্ছে আমাদের আদর্শ অবস্থার মুক্ত শক্তির পরিবর্তন। ইভেন এটা পুরো সেলের জন্য, যদি তুমি পুরো ইনট সেল নিয়ে কথা বলো, ইনট সেল নিয়ে কথা বলো, তাইলে এটা পুরো সেলের যতটুকু শক্তি তুমি বের করে আনতে পারছো এটাকে বোঝাবে। আর যদি তুমি জাস্ট একটা তড়িৎদ্বার নিয়ে কথা বলো, তাইলে এটা হইতে পারে ডেল্টা জি ফর অ্যানোড, ই ফর অ্যানোড। তুমি এইভাবে আলাদাভাবেও বের করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে, ডেল্টা জি এর ভ্যালুটা যদি নেগেটিভ হয়,
তখন বুঝবা যেটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে, এই সিস্টেমটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। কারণ কি, এই যে ধরো এই যে টোটাল 100 জুল শক্তি ছিল, তাই না? 100 জুল শক্তি ছিল, এর মধ্যে ধরো 40 জুলকে কাজে রূপান্তর করা যায়, তার মানে আর বাকি 60 জুলকে কাজে রূপান্তর করা যায় না। ওইটা তো অলভ্য শক্তি গেল। এখন আগে ছিল 40 জুল, এখন যখন কাজ করবা এই সিস্টেমের মধ্যে কি হবে, 40 জুল থেকে শক্তিটা কমতে 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 ধরো 0 জুল হয়ে গেছে। তাহলে চেঞ্জ কতটুকু হয়েছে? চেঞ্জ হচ্ছে -40 জুল। অর্থাৎ এই সিস্টেমের শক্তিটা কমে গেছে। কেন কমছে ভাই? স্বতঃস্ফূর্তভাবে কাজ করে তার শক্তিটা কমে গেছে। যদি ডেল্টা জি এর ভ্যালু নেগেটিভ হয় তাইলে হচ্ছে স্বতঃস্ফূর্ত, আর যদি ডেল্টা জি এর মানটা পজিটিভ হয়ে যায় তার মানে এটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে না, এই বাহির থেকে বরঞ্চ আর আমি শক্তি দিয়ে 40 জুলটাকে ধরো 50 জুল বানাই দিছি, তার মানে +10 জুল বাহির থেকে দেওয়া হয়েছে, যেটা অস্বতঃস্ফূর্ত। এটা তোমরা ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে দেখতে পাও। আমরা বাহির থেকে শক্তি দেই, শক্তি দিয়ে বরঞ্চ বিক্রিয়া করি, তাই না? ধরো সোডিয়াম খুবই সক্রিয়, তাকে পানিতে দিলে বার্স্ট করার কথা। এখন এই সোডিয়ামটাকে তুমি তৈরি করো, যে সোডিয়াম অটোমেটিক ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হওয়ার কথা, তুমি সেই প্লাসটাকে উল্টায়ে সোডিয়াম বানাও। তার মানে এর মধ্যে শক্তি পুশ করতে হয়, যার জন্য এটা হচ্ছে পজিটিভ ডেল্টা জি পাওয়া যায়, এবং এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এটা কি অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া? তাহলে একটু চিন্তা করে দেখো, ডেল্টা জি যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ইনট সেল এর ভ্যালুটা কি হইতে হবে? হ্যাঁ, পজিটিভ হইতে হবে। তো ই যদি পজিটিভ হয়, আচ্ছা বাই দ্য ওয়ে তার আগে একটা নেগেটিভ চার্জ দেওয়া লাগতো, একটা নেগেটিভ চিহ্ন দেওয়া লাগতো। কেন দেওয়া লাগতো ভাইয়া? আমরা কিন্তু ইলেকট্রন নিয়ে কথা বলতেছি। আমরা কি নিয়ে কথা বলতেছি ভাইয়া? ইলেকট্রন নিয়ে কথা বলতেছি। তো ইলেকট্রন নিয়ে আমরা যখনই কথা বলি তখন চার্জের বিষয়টা কই গেল? এই তো এইখানেই মনে হয় চার্জের বিষয়টা কই আলোচনা করছি। চার্জের বিষয়টা এইখানে আলোচনা করছি। তো খেয়াল করো, আহ এইখানে এইখানে আমরা যদি প্লাস নিয়ে কথা বলতাম, প্লাস চার্জ নিয়ে কথা বলতাম, তাহলে সবকিছু প্লাস হইতো। কিন্তু আমরা যখনই ভাইয়া মাইনাস চার্জ নিয়ে কথা বলবো, এই ধরো মাইনাস একটা ইলেকট্রন, ইলেকট্রন তো মাইনাস, তখন না সবগুলো সূত্র নেগেটিভ হয়ে যাবে। সবগুলো সূত্র কিউ এর ভ্যালু অটোমেটিক নেগেটিভ, সবগুলো সূত্র কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাচ্ছে। যখনই আমরা ই বসাইছি, ই মানেই কি? ই এর চার্জ নেগেটিভ, ই এর চার্জ কি? নেগেটিভ। তো আলটিমেটলি এই সূত্রটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যেহেতু ইলেকট্রন নিয়ে কাজ করতেছি, পজিটিভ চার্জ না নিয়ে আমরা ইলেকট্রন নিয়ে কাজ করতেছি, সুতরাং এই জন্যই, অন্য কোনো কারণ না, এই জন্যই মেইনলি এই চার্জটুকু, এই তো এটা নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। এই জন্য আমাদের সূত্রটাকে কি করতে হবে ভাইয়া? এই যে নেগেটিভ বসাই দিতে হবে। ইলেকট্রন নিয়ে কাজ করতেছি তো সেই জন্য নেগেটিভ বসাই দিতে হবে, সূত্রটা হচ্ছে নেগেটিভ। তাহলে বুঝতেই পারতেছো, ইনট সেল যদি পজিটিভ হয় তাইলেই এটা, এই পজিটিভ নেগেটিভ মিলে এটা নেগেটিভ হবে। আর ইনট সেল নিজেই যদি নেগেটিভ হয়ে যায়, ইনট সেল নিজেই যদি নেগেটিভ হয়ে যায় তাহলে নেগেটিভ আর সূত্রের নেগেটিভ মিলে এটা হয়ে যাবে পজিটিভ। আর ভাইয়া পজিটিভ হওয়া মানে এটা অস্বতঃস্ফূর্ত। দেখছো কতগুলা জিনিস মিলে যাচ্ছে একসাথে। তো ইনার সেলের মানটা পজিটিভ হলেই বলছে যে ওইখানে বিক্রিয়াটা হয়ে যাবে, এই জিনিসটা রাখা যাবে না, তাই না? পাত্রে কোনো একটা দ্রবণ রাখা যাবে কিনা, এই ম্যাথ আমরা সলভ করাইছি। আর যদি নেগেটিভ হয় বিক্রিয়া হবে না, অস্বতঃস্ফূর্ত, বিক্রিয়া হবেই না, রাখা যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আরো কথা আছে। গ্যালভানিক কোষে, গ্যালভানিক কোষ যেটা আছে, গ্যালভানিক কোষে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া হয়, সেই ক্ষেত্রে ডেল্টা জি নেগেটিভ হয়। আর তোমার ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ, ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ, সেই তড়িৎ বিশ্লেষ্য কোষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াগুলো হয় না, বাহির থেকে শক্তি দিয়ে বিক্রিয়া করতে হয়। কমসে কম 10টা এমসিকিউ এখান থেকে পাবা আজকের এই লেকচার থেকে, আমি যে কনসেপ্টগুলো দিচ্ছি। আর যদি বুঝে থাকতে পারো তাহলে তো ওরা ধরা। এই কনসেপ্টগুলো যদি বুঝতে পারো, এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট, এগুলো যে কোনো কিছুর ফান্ডামেন্টাল কনসেপ্ট। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে এই তড়িৎ বিভব এবং মুক্ত শক্তিটা কাজ করে। ঠিক আছে? তারপরে আমার ইচ্ছা আছে অন্য একটা লেকচারে তোমাদেরকে আমি বুঝাবো, ধরো এমন দুটা রিয়েকশন যে রিয়েকশনে সমান পরিমাণে ইলেকট্রনের আদান প্রদান হয় না, ওই দুইটা রিয়েকশনকে যোগ করে তুমি 3 নাম্বার আরেকটা রিয়েকশন বানাইছো, যেই রিয়েকশনের ইএমএফ তোমাকে বের করতে হবে। প্রথম দুইটা রিয়েকশনের ইএমএফ তুমি জানো, ইনট সেল জানো, বাট 3 নাম্বার রিয়েকশনের ইএমএফ তুমি জানো না। সেই ক্ষেত্রে জাস্ট নরমাল যোগ বিয়োগ করলে হবে না, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে এই মুক্ত শক্তি দিয়ে কাজ করতে হবে। আমি ওইরকম কিছু ম্যাথ নিয়ে এরপরে আরেকটা লেকচার সাজাবো। সেই পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো। আর অবশ্যই এই লেকচারটা দেখে তোমাদের কার ভাল লাগছে, নতুন কিছু কে শিখছো, নতুন কি শিখছো,
এগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানায় দাও। আর পরবর্তী ভিডিও কে কে দেখতে চাও, কার আগ্রহ আছে সেই জিনিসটাও জানায় দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী লেকচারে দেখা হবে। আল্লাহ হাফেজ।